মাধ্যমিকে ভৌতবিজ্ঞান এমন একটি সাবজেক্ট যে বিষয়ে 99% স্টুডেন্টের মধ্যে কিন্তু ভয় থাকে যে আমি ভালো মার্কস আনতে পারবো কিনা। বাট ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে যে সাজেশনগুলো দিব সেগুলো তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এগুলো যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু খুব ভালো একটা স্কোর তুমি করতে পারবে। কিন্তু তার আগে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে অঙ্ক আর ইংলিশে, অর্থাৎ ম্যাথ আর ইংলিশের অনলাইন ক্লাস, যেটা ফ্রি অফ কস্ট থাকবে, কোনো রকম কোনো টাকা লাগবে না। তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য স্পেশালি অঙ্ক আর ইংলিশটা আমি তোমাদেরকে প্রিপেয়ার করাবো সেই ক্লাসের মধ্যে। 1 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে কিন্তু ক্লাস চালু হচ্ছে। তোমরা যদি কেউ জয়েন না হয়ে থাকো তো ডেসক্রিপশন বা পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেই লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তোমাদের কিন্তু অটোমেটিক সেই গ্রুপেই সব কিছু জেনে যাবা যে কী হবে না হবে। কি বললাম, 1 অক্টোবর সন্ধ্যা 7টা, ওকে? তো জয়েন হয়ে যাও। অলরেডি কিন্তু হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, অলরেডি 2টা গ্রুপ ভরে গেছে, 2000+ স্টুডেন্ট। একটা গ্রুপ আরও অর্ধেক ভরে গেছে, সেটাও ফুল হয়ে যাচ্ছে। তো দেরি করবে না, হারি যাও, ওকে? স্টুডেন্টস, তোমাদেরকে সবার প্রথমে বোঝা উচিত অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়তে কী হবে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোন কোন জিনিসগুলো পড়তে হবে না, ঠিক আছে? সেগুলো মার্কস করা। সবার প্রথমে দেখো, তোমাদের 3টা পার্ট আছে। সবাই ভাবে কি এটা পুরোটাই ভৌতবিজ্ঞান, মানে পুরোটাই ফিজিক্স। অ্যাকচুয়ালি পুরোটা ফিজিক্স না। এই তোমাদের যে বইটা আছে এটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং সাধারণ বিজ্ঞান 3টা মিলাই আছে, যার জন্য তোমাদেরকে অনেকজনকে কঠিন মনে হয় এটা, ঠিক আছে? মানে তোমরা 11-এ গিয়ে যে 3টা আলাদা আলাদা বই পড়বা, সেই 3টা বইকে এক জায়গায় করে এই বইটা বানানো হয়েছে, ঠিক আছে? যদিও ওখানে পড়া বেশি থাকে, এখানে পড়া কম, ঠিক আছে? এবার দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে? 1 নম্বর চ্যাপ্টার, গ্যাসের আচরণ 2 নম্বর, রাসায়নিক গণনা 3 নম্বর। এর মধ্যে যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা আছে এটা তোমাদেরকে পড়তে হবে না, ঠিক আছে? এটা থেকে কোনো 3 নম্বরের কোশ্চেন আসবে না। বাঁচলো গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা, এখান থেকে একটা 3 নম্বরের, আর রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে একটা আসবে 3 নম্বরের। টোটাল 3 6 মার্কস হয়ে গেল, ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা, এটা দেখো তাপের এই 4টা যে চ্যাপ্টার আছে এটা তোমাদের চলে গেলো ফিজিক্সের পার্ট, ওকে? ফিজিক্সের পার্ট। এবার তোমাদের তাপের ঘটনাসমূহ, সেটা হলো 3 নম্বরে একটা আসবে এখান থেকে। আলো 5 নম্বর চ্যাপ্টার, এখান থেকে দেখো 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে। চলতরিৎ থেকেও 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে। এবং পরমাণু নিউক্লিয়াস 7 নম্বর চ্যাপ্টার, এখান থেকে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে। তাহলে আমাদের এখান থেকে টোটাল হয়ে গেলো 18 নম্বরের কিন্তু আসবে ফিজিক্স থেকে। এবার হয়ে গেলো কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হলো 8 নম্বরটা, পুরোটা যেটা আছে এটা কেমিস্ট্রি বা রসায়ন চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারের মধ্যে পর্যায় সারণী, মৌলদের ধর্ম, এই চ্যাপ্টার থেকে একটা আসবে 3 নম্বরের। কিন্তু আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারটা পড়তে হবে না, ওকে? আয়নীয় সমযোজী বন্ধন থেকে আসবে না। এবার চলে গেল তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 3 নম্বরে একটা। রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন 8.4, সেখান থেকে 3 নম্বরে একটা। ধাতুবিদ্যা এই চ্যাপ্টার থেকে আসবে না, অর্থাৎ 8.5 নম্বর চ্যাপ্টার থেকে আসবে না। এবার দেখে নেব জৈব রসায়ন থেকে 3 নম্বরে একটা, অর্থাৎ 8.6 থেকে। তাহলে এখান থেকে কটা হয়ে গেলো, 1 2 3 4টা, 3 4 12 নম্বর, ঠিক আছে? দেখো এখানে টোটাল কটা চ্যাপ্টার আছে, 1 2 3 4 5 6, টোটাল 6টার মধ্যে 2টা করতেই হবে না, মানে 4টাই চ্যাপ্টার করতে হবে, তাহলে কিন্তু আমাদের কেমিস্ট্রি কমপ্লিট। এবার অনেকজনের কী হয় যে অঙ্ক নিয়ে ভয় থাকে, যে স্যার ভৌতবিজ্ঞানে অঙ্ক আছে, ঠিক আছে? সেটা নিয়ে আমাদের প্রচুর ভয়। কিন্তু দেখো যে তোমাদের যে রসায়ন চ্যাপ্টারটা আছে এটা কেমিস্ট্রিতে তোমাদের কিন্তু কোনো অঙ্ক করতে হবে না, ঠিক আছে? এখানে একটা কেমিক্যালের সাথে আরেকটা কেমিক্যালের রিয়াকশন হতে পারে, কিন্তু অঙ্ক থাকবে না, ঠিক আছে? অঙ্ক মেইনলি যেটা থাকবে এখানে ফিজিক্সে থাকবে, ঠিক আছে? আর এখানে অল্প পরিমাণ থাকতে পারে, ঠিক আছে? এখানে অল্প পরিমাণ থাকবে। এবার দেখো যখন তোমরা ফিজিক্স করতেছো, ফিজিক্সে কিন্তু 2টা ভাগ আছে যখন তোমাদের কোশ্চেন আসবে। কি একটা হলো প্রশ্ন, ঠিক আছে? একটা হলো প্রশ্ন, একটা হলো গাণিতিক প্রশ্ন, ওকে? গাণিতিক প্রশ্ন। তো 2 ধরনের জিনিস আছে, ঠিক আছে? 2 ধরনের জিনিসে দেখো তোমাদের প্রশ্ন আর গাণিতিক প্রশ্ন যদি আমি একই ভিডিওতে দিই তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কি করব, যে প্রশ্নর পার্টটা এই ভিডিওতে দিব আর গাণিতিক প্রশ্নটা কিন্তু এই ভিডিওতে দিব না, ঠিক আছে? গাণিতিক প্রশ্নটা তোমরা মানে বই থেকে যদি পড়ো সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? প্লাস সাজেশন, টেক্সট বুক এগুলো থেকে যদি কমপ্লিট করো তাহলে বেটার হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেবো আজকে, ঠিক আছে? তাহলে দেখো টোটাল আমাদের 6 আর 18 আর 12 টোটাল কত মার্কস হলো, 18 আর 12 30 and 6, 36 মার্কস হলো এখানে, ঠিক আছে? এবার দেখবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ, ওকে? তো চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। কিন্তু স্টুডেন্টস, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমি জানতে চাই, যে তোমাদের মনে করো এবার যে টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সাম তো সকলের স্কুলের আলাদা আলাদা দিনে হয়, আলাদা আলাদা ডেটে হয়, তাই তো? আমি জানতে চাই যে তোমাদের স্কুলে কবে থেকে টেস্ট এক্সাম শুরু হচ্ছে, কেন কি সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দেওয়া শুরু করব। তো কাইন্ডলি সবাই কমেন্টের মধ্যে লিখে জানাও যে তোমাদের কবে থেকে টেস্ট এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা আছে, বা তোমাদেরকে ডেট দিয়েছে কি না, কবে থেকে শুরু হতে পারে সেটার ডেটটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? যাতে আমি তোমাদের সাজেশন দেওয়া শুরু করতে পারি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড।
তো স্টুডেন্টস দেখো, আমি প্রত্যেকটি চ্যাপ্টারের খুব সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের কোশ্চেনের সাথে সাথে কোশ্চেনের কত নাম্বার থাকবে সব কিছু কিন্তু আমি এখানে ভালোভাবে লিখে দিয়েছি। ওকে, তো ধ্যান দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটুকু মিস করবে না, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমে দেখো যেটা আছে 1 নম্বর চ্যাপ্টার গ্যাসের আচরণ, ঠিক আছে? 2 নম্বর চ্যাপ্টার অ্যাকচুয়ালি। ওকে, সেখানে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এখান থেকে কিন্তু 3 মার্কস আসবে টোটাল। ওকে, এখান থেকে দেখবো চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। সেকেন্ড, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এবার কি বলছে 3 নম্বর, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো এবং সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কী নির্দেশ করে সেটা বলো। 4 নম্বর, বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। ঠিক আছে, মনে রাখবে সূত্র তো আসবে এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করাটাও কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই সূত্রগুলো কিন্তু এমনিতে তোমাদের 2 নম্বর 1 নম্বরের জন্য তো ইম্পর্টেন্ট আছেই। ঠিক আছে, এবারে চলে যাবো রাসায়নিক গণনা। এখান থেকেও একটা 3 নম্বরের কোশ্চেন আসবে। প্রথম কোশ্চেন, গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ সহ লেখো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতার সূত্রটি কিভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো। 3 নম্বর, গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক করো বা সম্পর্ক লেখো। এক গাদা খড় বাতাসে পোড়ালে সামান্য ছাই মাত্র অবশিষ্ট থাকে, এক্ষেত্রে ভরের সংরক্ষণ হলো কিনা ব্যাখ্যা করো। উদাহরণ সহ ভরের নিত্যতা সূত্রটি ব্যাখ্যা করো। ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং সমীকরণে ব্যবহৃত প্রত্যেকগুলি কী কী নির্দেশ করে সেটি লেখো। ওকে, এটা ছিল সাধারণ বিজ্ঞান। এবার চলে যাব ফিজিক্সের পার্ট থেকে। কিন্তু ফিজিক্সের পার্ট বলার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কেন কি এরকম ধরনের একদম ক্যাটাগরি অনুযায়ী সুন্দর কন্টেন্ট কিন্তু ইউটিউবে কোথায় পাওয়া যায় না। ওকে, তোমাদের জন্য সমস্ত রকমের, শুধু মাধ্যমিক না, মাধ্যমিক ফাইনাল থেকে শুরু করে টেস্ট সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ভালোভাবে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবার দেখবো ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা, তাপের ঘটনাসমূহ। এখান থেকে 3 নম্বর একটা আসবে, কঠিন দৈর্ঘ্য প্রসারণ ও গুণাঙ্কের সংজ্ঞা দাও, গাণিতিক রূপটি লেখো। গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তা প্রয়োজন হয় না কেন সেটি লেখো, এখানে ল হতো। ঠিক আছে, 3 নম্বর, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায়, লেখো, চিত্র সহ লেখো। 4 নম্বর, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে, লেখো। 5 নম্বর, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। ওকে, এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা পর্ষদ থেকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে। ঠিক আছে, সেমভাবে আরেকটা প্রশ্ন হতে পারে অনুরূপ, মানে একই প্রশ্ন ঘুরায় এইভাবে হতে পারে যে তাপীয় রোধ ও তড়িৎ রোধের তুলনা করো। ঠিক আছে, একটা হয় পার্থক্য, একটা হয় তুলনা। ঠিক আছে, ধ্যান রাখবে জিনিসটা। তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। 7 নম্বর, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে সেটি লেখো। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। 9 নম্বর, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বলতে কী বোঝায়, এই মান কেলভিন স্কেলও একই থাকে কেন। এরপরে চলে যাবো আলো, যেখান থেকে 3 নম্বরে 2টা কোশ্চেন আছে। ঠিক আছে, 1 নম্বর, আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো এবং এর থেকে প্রতিসরাঙ্কের ব্যাখ্যা করো। 2 নম্বর, প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণে চ্যুতির রাশিমালা নির্ণয় করো। 3 নম্বর, ন্যূনতম চ্যুতিকোণ বলতে কী বোঝায়, প্রিজম দ্বারা আলোকরশ্মির ন্যূনতম চ্যুতিকোণের চ্যুতির শর্তটি লেখো। ওকে। 4 নম্বর, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চিত্রসহ তার চ্যুতিকোণের রাশিমালাটি নির্ণয় করো। 5 নম্বর, কোনো পাতলা উত্তর লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, একটি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছর জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র অঙ্কন করো। ফোকাস চিহ্নিত করো, এই যে চিহ্নটা অঙ্কন করবা এর মধ্যে ছবিটা, এর মধ্যে ফোকাসটাকে চিহ্নিত করতে হবে। এবার চলে যাবো 7 নম্বর, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে এর ফোকাস দূরত্ব কত হবে সেটি লেখো। 8 নম্বর, সমতল দর্পণে কোনো আলোকরশ্মির আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে। এই দুটো কোশ্চেন না খুব বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, একটা না একটা। প্রতিফলক তলের ওপর একটি আলোকরশ্মি এমনভাবে আপতিত হয় যে প্রতিফলিত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পর লম্বভাবে হয়, আপাতন কোণের মান নির্ণয় করো।
একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? দেখো এই চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন আছে, কেন কি এখানে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে, দুটো আসবে এখান থেকে 6 নম্বরের। একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, প্রতিফলন কোণ ও চ্যুতি কোণের মান নির্ণয় করো। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 13 নম্বর, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। ঠিক আছে, দেখো এটা মাধ্যমিক 2013-তে আসছিল, 9-এ আসছিল। ঠিক আছে, রশ্মি চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এই ধরনের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে একটি প্রয়োগ উল্লেখ করো। 14 নম্বর, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান F ও 2F এর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতির চিত্রের সাহায্যে দেখাও। এরপরে 15 নম্বর কী বলছে, রস দৃষ্টি বা মায়োপিয়া কি, চোখের রস দৃষ্টিজনিত ত্রুটির কারণ কি। ঠিক আছে, 16 নম্বর, প্রয়োজনীয় রশ্মিচিত্র সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপারম্যাট্রোপিয়ার কারণ, প্রকৃতি ও তার প্রতিকারের উপায় বর্ণনা করো। একই রকম প্রশ্ন ঘুরে আসতে পারে কি, উত্তল লেন্স দ্বারা দীর্ঘদৃষ্টি ত্রুটি উপকার করা হয় কেন, মানে যে দীর্ঘদৃষ্টির যখন এই রোগটা যখন হয় তখন এটাকে উত্তল লেন্স তাকে দেওয়া হয় সেই ব্যক্তিটিকে। ঠিক আছে, এটা কেন দেওয়া হয়, এই উত্তল লেন্সের মাধ্যমে এটা কেন সলভ হয়। ঠিক আছে, ভিডিওতে আগে যাওয়ার আগে দেখো আমি তোমাদের কোশ্চেন বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আর এই ধরনের এত প্রিসাইজ কোশ্চেন কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায়, তাই এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে শেয়ার করো। ঠিক আছে, তোমাদের গ্রুপ সব জায়গায় এটা ছড়িয়ে দাও, কেন কি যাতে বেশি থেকে বেশি স্টুডেন্ট এটা লাভ উঠাতে পারে। অনেকজনই কিন্তু তোমাদের এত মনে করো টাকা দিয়ে এত বুক অ্যাফোর্ড করতে পারে না। ঠিক আছে, তো বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে এই ভিডিওটা কাইন্ডলি সবার কাছে কিন্তু পৌঁছে দাও, আর লাইক না করে থাকলে লাইক করে দাও, কেন কি তোমাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিও বানানো, তোমরা লাইক না করলে আর কে লাইক করবে, প্লিজ লাইকটা কিন্তু করে দিও। ঠিক আছে, এটা টোটালি কিন্তু ফ্রি। এবার চলে দেখবো চলো তড়িৎ। ওকে, 1 নম্বর, কিলোওয়াট ঘন্টা কি? তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো। কোন কোন উপায়ে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীতমুখী করা হয়? বার্লো চক্রের কার্যনীতিটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের ধারণা দাও। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, রোধ ও রোধাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কী কী? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। কার্যশক্তির ধারণা থেকে ওহমের সূত্রের সাহায্যে এটি বর্ণনা করো। ঠিক আছে, দেখো অনেকজনই কিন্তু আমাকে কমেন্টে বলো যে স্যার আপনি তো কোশ্চেন দিলেন কিন্তু এগুলোর অ্যান্সার দিলে ভালো হয়। তোমাদেরকে আমি বলে রাখতে চাই যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেটা ইনস্টল করো। সাফল্য ফর ক্লাস 10 বা মাধ্যমিক সাফল্য লিখে সার্চ করলেও আসবে, বা সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করলেও আসবে। সেখানে কিন্তু এগুলো সব কোশ্চেনে অ্যান্সার পেয়ে যাবে, প্লাস সেখানে মক টেস্ট আছে ফ্রি অফ কস্ট, সেখানে বেশি থেকে বেশি মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমাদের যে শর্ট কোশ্চেন আছে MCQ, সেখানে কিন্তু তোমাদের ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবা MCQ এ ফুল মার্কস আনা কিন্তু খুব বেশি জরুরি, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে, কেন কি তোমাদের কিন্তু মনে করো এক নাম্বার প্রচুর ইম্পর্টেন্ট এবার মাধ্যমিক এক্সামের জন্য। ঠিক আছে, প্রত্যেকটি সাবজেক্টে বেশি থেকে বেশি মক টেস্ট কিন্তু সেখানে দিতে থাকো। ঠিক আছে, যারা এখন থেকে কন্টিনিউস দিতে থাকবে 4 মাস, তারা কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখবা। পরমাণু নিউক্লিয়াস থেকে দেখবো, যেখান থেকে একটা কোশ্চেন আসবে 3 নম্বরের। নিউক্লিয় বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। ভর ত্রুটি বা ভর ঘাটতি বলতে কি বোঝায়? এর রাশিমালা নির্ণয় করো। নিউক্লিয় সংযোজন কাকে বলে? সমীকরণটি ব্যাখ্যা করো। তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে ও কেন বলে? ঠিক আছে, এটা লেখো। এখান থেকে হয়ে গেল আমাদের ফিজিক্স কমপ্লিট। এবার দেখবো আমরা কেমিস্ট্রি, যেখান থেকে টোটাল 3 নম্বরের 4টা কোশ্চেন আসবে 12 মার্কসের। ঠিক আছে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে। সেটা হলো 3 নম্বরের একটা পর্যায় সারণী, মৌলদের ধর্ম। 1 নম্বর, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তন হয়? 2 নম্বর, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের বা গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলদের আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পায়, কিন্তু কেন? 5 নম্বর, ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 ও 10। C হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। 1 নম্বর, কোন মৌলটির অপরাধ তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? 2 নম্বর, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? 3 নম্বর, বি মৌলটির মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান রয়েছে? দেখো
একটা জিনিস মনে রাখবা, কেমিস্ট্রিতে তোমাদের যে পর্যায় সারণী যেটা আছে, এই পর্যায় সারণীটা যদি তোমরা কেউ মুখস্থ করে নিতে পারো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ইজিলি করে নিতে পারবা। আর এই পর্যায় সারণী মুখস্থ করার না বিভিন্ন টিপস আর ট্রিক্স আছে, ঠিক আছে, যেগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে ইজিলি পেয়ে যাবা। তো আমি রেকমেন্ড করবো যে পর্যায় সারণী যেটা আছে সেটা তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে, বা মুখস্থ অ্যাকচুয়ালি না, বুঝে বুঝে মুখস্থ করতে লাগে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবা তোমাদের প্রচুর হেল্প হবে কেমিস্ট্রিতে। এরপরে চলে আসলে ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়? 8 নম্বর, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। পর্যায় সূত্র অনুযায়ী পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টা শ্রেণী আছে? থাকো, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়টি পর্যায় কয়টা শ্রেণী আছে, এটা স্বাভাবিকভাবে তোমাদের জানা উচিত কেমিস্ট্রিতে, ঠিক আছে। অনুরূপ প্রশ্ন মানে একই রকম এটাই প্রশ্ন ঘুরে দিতে পারে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের আধুনিক ভাষ্যরূপ কী, ঠিক আছে, আধুনিকভাবে এটা কয়টা কী শ্রেণী আছে, কয়টা পর্যায় আছে, এগুলো লেখো। 9 নম্বর, পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো। 10 নম্বর, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়। এই কোশ্চেনটা আবার কীভাবে ঘুরে দেওয়া হতে পারে? পর্যায় সারণীতে পর্যায় বরাবর ডান দিকে গেলে পরমাণুর আকার কী হয়? হ্রাস পায়, কিন্তু শ্রেণী বরাবর বৃদ্ধি পায় কেন? ঠিক আছে, এরপর দেখবো নেক্সট চ্যাপ্টার, এখান থেকেও একটা 3 নম্বরে আসবে। 1 নম্বর, কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে যে বিক্রিয়া ঘটে সে দুটি লেখো। 2 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহৃত হয়? 3 নম্বর, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ভোল্টোমিটার কি? 4 নম্বর, কোনো বস্তুর ওপর কপার দ্বারা তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পাত্রে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে? 5 নম্বর, সোনার প্রলেপ দেওয়ার সময় ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? অ্যালুমিনিয়াম এর বিশ্লেষণে ক্রায়োলাইট ও ফলুস্পার, অ্যাকচুয়ালি না স্পেলিংটা এখানে কিছু মিস্টেক চলে আসছে, ঠিক আছে, মেশানো হয়েছে কেন? পারদ তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? 7 নম্বর, তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহৃত করা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। 8 নম্বর, 2 শ্রেণীর তড়িৎ বিশ্লেষ্যের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে? 9 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করা হয়? 10 নম্বর, অ্যানোড মাড কি, এর গুরুত্ব লেখো। খুব 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 বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়? 12 নম্বর, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড কী কী বিক্রিয়া সংঘটিত হয়? 13 নম্বর, লোহার চামচের উপর সিলভার বা রূপোর প্রলেপ দেওয়ার জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বার মানে কি তড়িৎদ্বার ব্যবহার করা হয়, কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয়? একই রকম অনুরূপ প্রশ্ন কি আছে? টিনের চামচের ওপর সিলভারের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো কিছু কোশ্চেন কিন্তু কী আছে, কোনো চ্যাপ্টার খুব বেশি আছে, কেন? কারণ এটা কেমিস্ট্রিতে তোমাদেরকে বেশি কোশ্চেন করতেই হবে, নাহলে কিন্তু কমন পাবা না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবার দেখবো এখান থেকে 3 নম্বরে আসবে। 1 নম্বর কি বলছে? হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমেত সমীকরণ লেখো। সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তগুলি সমীকরণগুলি লেখো। লেড নাইট্রেট স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ বিবৃত করো। কপার সালফেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে কি ঘটে তার সমীকরণ সহ বিবৃতি করো। এই চ্যাপ্টারে একটু কম কোশ্চেন ছিল, তাই না? এরপর চলে আসবে জৈব রসায়ন, এখান থেকে 3 নম্বরে একটা আসবে। C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? 2 নম্বর, তরল ব্রোমিন অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাসে চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে, মানে এমন কি পরিবর্তন ঘটে যেটা চোখ দিয়ে দেখা যায়, ঠিক আছে? কি রাসায়নিক বিক্রিয়া ঘটে আর বিক্রিয়াটির সমীকরণ কি সেটা লেখো। 3 নম্বর, একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো, ঠিক আছে। এরপরে দেখবো 4 নম্বর, প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? দেখো এটা কিন্তু মাধ্যমিক 2017-তে এসেছিল, ঠিক আছে। এরপরে 5 নম্বর, প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিলিহাইড, মিথানল, ওকে, ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটোন।
এবার দেখো তোমাদের কিন্তু এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন দিয়ে দেওয়া হলো। ওকে, এবার তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু লিখে দিও যে তোমাদের কবে থেকে টেস্ট এক্সাম শুরু হবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু সেখানে সাজেশন দেওয়া শুরু করবো আমি টেস্টের। আর অবশ্যই সাফল্য ফর মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও, ঠিক আছে। সেখান থেকে বেশি মক টেস্ট দাও, এটা কিন্তু আমার রেকমেন্ড থাকলো তোমাদেরকে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।